রংপুর বিভাগ বরাবরই বাংলাদেশের বিভিন্ন বিভাগের থেকে একটি বৈষম্যের দিক দিয়ে প্রথম সারিতে থাকা একটি বিভাগ এই রংপুর বিভাগ। প্রতিবারই সরকার আসে, সরকার যায়, কিন্তু রংপুরের মানুষের আর ভাগ্য বদলে না। এবারে 26-27 অর্থ বছরে বাজেট হওয়ার পরেও রংপুরে তথা উত্তরবঙ্গে সেরকম কোনো দৃশ্যমান বাজেট নেই। তবে এর মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল রংপুরের মানুষ বৈষম্যের শিকার। দীর্ঘদিনের দাবি ছিল রংপুরের অঞ্চলের মানুষের যে এখানে একটি তিস্তা ব্যারেজ হবে। তিস্তা মহা পরিকল্পনার যে একটি বাস্তবায়ন, অনেক আন্দোলন সংগ্রাম, অনেক কিছু হয়ে গেছে, অনেক দাবি, কিন্তু তারপরেও এই তিস্তার ব্যারেজ না করে যেখানে পদ্মার পারে মানুষের কোনো দাবি ছিল না, সেখানে গিয়ে সেই দাবিটি তুলে ধরা হলো। আবার এমনকি একটা চমক দেখা গেল যে নির্বাচনের সময় দেখা গেছে যে বর্তমান ক্ষমতাসীন দলে বিএনপি, কিন্তু উত্তরাঞ্চলের বেশিরভাগ যে আসনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিএনপির মনোনীত নয়। এখানকার 11 দলীয় ঐক্য জোটের যে প্রার্থীরা রয়েছে ম্যাক্সিমামরাই তারা, শুধু দিনাজপুরে গণহারে প্রত্যেকটা আসনেই বিএনপি জিতেছে। তবে এটিও কি আমরা ধরে নিব যে আবারও ক্ষমতার কারণে ক্ষমতা পেয়ে রংপুরকে অবহেলিত করেছে? এর আগেও আমরা দেখেছিলাম যে রংপুরের মোস্ট যে আসনগুলো সেগুলোতে কিন্তু জাতীয় পার্টির একটা বিরাট বড় একটা ক্ষমতা ছিল। এখনো নিম্ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বারের দিকে গেলে আমরা এখনো দেখতে পাই জাতীয় পার্টির অনেক লোকজন সেখানে আছে। তো দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির দুর্গ থাকার পরেও জাতীয় পার্টিও শেখ হাসিনার আমলে একটি গৃহপালিত দল হিসেবে থাকার পরেও সেখানে তারা সেরকম দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। আমরা যদি বলি যে রংপুর রেলওয়ে স্টেশনের কথা, সেখানে কিন্তু এটি যে একটি বিভাগীয় রেলওয়ে স্টেশন নাকি জেলা রেলওয়ে স্টেশন, এটি কিন্তু দেখলে আসলে মানুষ কনফিউজড হয়ে যায়। এখানকার যে চলাচল ব্যবস্থা, এখানকার মানুষ যেভাবে যাতায়াত করে, এখানকার এক লেন থেকে আর এক লেনে যেতে গেলে সেখানে প্রায় 1.5 ফুট নিচু উঁচু নিচু, সেখানে কোনো ওভারব্রিজ নেই, সেখানে অনলি একটা মাত্র ওয়াশরুম, সেখানে অত্যন্ত দুর্ভোগ। এবং এখানকার চিত্র দেখে মনে হয় না যে এটি একটি বিভাগীয় রেলওয়ে স্টেশন। এমনকি এখানকার যে বিমান যে ঘাঁটি রয়েছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন, সেটিও কিন্তু সেরকম যে আন্তর্জাতিক মানের হওয়ার কথা বা সেরকম একটি হওয়ার কথা, সেটিও আমরা দেখতেছি না। ঠাকুরগাঁও একটি বিমানবন্দর রয়েছে, সেটিও আমরা দেখতেছি। লালমনিরহাটে একটি বিরাট জায়গা রয়েছে, সেখানে আমরা, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রংপুরের মানুষের এই চাওয়ার বিপরীতে সবকিছু হয়ে যাচ্ছে। তবে আসলে এই দায়গুলো কার? বর্তমান যে পার্লামেন্ট মেম্বার রয়েছে, এখানকার স্থানীয় যে এমপিরা রয়েছে, আসলে কি তাদের এই দায়ভারগুলো, নাকি সরকার ইচ্ছে করেই এদিকে দিচ্ছে না একটা শাস্তি হিসাবে যে তোমরা তো আমাকে ভোট দাওনি, তাহলে আমি কেন তোমাদেরকে সাহায্য করব? ব্যাপারটা যদিও সরকার এরকম কোনো কিছু বলেনি, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এরকমটাই হয়ে যাচ্ছে। রংপুর অঞ্চলে কৃষির দিক দিয়ে অনেক একটি সম্ভাবনাময় জায়গা, কিন্তু দেখা যাচ্ছে যে রংপুর অঞ্চলের আলুর দাম যদি হয় 7 টাকা 5 টাকা, সেই আলু কিন্তু আপনি রাজধানীতে গেলে পাবেন হচ্ছে 40 টাকা 50 টাকা 30 টাকা করে। কেননা এই যে রংপুর অঞ্চলের যে আলুগুলো, আমরা রংপুরে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে অনেক মানুষ তাদের জমিয়ে রাখা যে আলুগুলো, যেগুলো কোলেস্টারি করেছিল, সেগুলো কিন্তু মানুষ নদীতে বা পুকুরে বা ভাগাড়ে তারা এই আলুগুলো নষ্ট করতেছে। কিন্তু তারপরেও আপনি রাজধানীতে গিয়ে দেখেন এই আলুগুলোর দাম 20 টাকা 25 টাকা, আলুগুলোর দাম হচ্ছে 40 টাকা 50 টাকা করে তারা নিচ্ছে। এরকম প্রত্যেকটা সবজি, যে কোনো সবজি আপনি নেন না কেন, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে এই সবজিগুলো 3 গুণ 4 গুণ করে বেশি দাম নিচ্ছে। তারপরেও কিন্তু উত্তরাঞ্চল থেকে এই মানুষগুলো যে এই জিনিসগুলো নিবে, ন্যায্য মানুষ দাম পাচ্ছে না। এদিকে আবার এই বর্ষাকালে ধানের কারণে উত্তরবঙ্গের মানুষের অনেক লস হয়ে গেল। অর্থাৎ আপনি যদি দেখেন যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু রংপুর অঞ্চলের মানুষ বরাবরই বৈষম্যের শিকার হয়ে আসতেছে। এমনকি যেমনটি জানেন যে তিস্তা পারের একটা ঘটনা, এত মানুষ আন্দোলন করলো, কিন্তু তিস্তার বাজেট না পেয়ে মানুষ গেল হচ্ছে পদ্মার পারেই বাজেটটা চলে গেল। এমনকি কুড়িগ্রামের চর অঞ্চলের মানুষ, সেখানে অত্যন্ত মানুষ মানবেতর জীবনযাপন করে। একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে যেমনটা আমরা ছোটবেলায় পালকিতে করে যে মানুষকে বর কনেকে নিয়ে যায়, কিন্তু সেই
ঠিক সেম ক্যাটাগরিতে কিন্তু কুড়িগ্রামের মানুষগুলো পালকিতে করে তাদের অসুস্থ বাবা মা বা মানুষ যে অসুস্থ হোক না কেন তাকে পালকিতে করে খাটের মধ্যে শুয়ে বাঁশ কাঁধে নিয়ে এই নদীর পাড়ে দৌড় দিয়ে দিয়ে তার পরবর্তী চিকিৎসা নিতে হয়। এতে অনেক মানুষ আহত নিহত হয়। তারপরেও কিন্তু উত্তরাঞ্চলের মানুষ এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের রংপুর মেডিকেল, সেটিও কিন্তু অত্যন্ত একটি দুর্লভ জায়গা হিসাবে পরিণত হয়েছে। মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না, শুধু সেখানে যায় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়। একটা ট্রলি নিতে গেলে টাকা, একটা রুম নিতে গেলে টাকা, একটা ওষুধ নিতে গেলে টাকা, আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে হিউজ পরিমাণে টাকা দালালের খপ্পরে পড়ে। কিন্তু এগুলো কিন্তু দেখার মতো বর্তমানে আমরা মানুষ দেখতেছি না। এমনকি রংপুর যে একটি সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন হিসেবে কিন্তু রংপুরের যে একটি অবস্থা থাকার কথা, পরিবেশ অবকাঠামো থেকে শুরু করে সকল ক্ষেত্রে, আপনি যাবেন রংপুর শহরের, দেখবেন যে এখানে ময়লা, ওখানে ময়লা, প্রত্যেকটা ময়লা। পানি যদি হালকা করে হয় তাহলে লক্ষণীয় আবহাওয়া অফিসের পাশেই যে পাড়া, মাস্টার পাড়া, বা তারপরে আবহাওয়া অফিসের সামনেই সেখানে কিন্তু প্রতি ফোঁটা বৃষ্টি জমা থাকে। এমনকি আমরা দেখি যে রংপুরের লালবাগ থেকে খামারমোড়ের এই জায়গাটিতে বৃষ্টি যদি 15 দিন না হয় তাহলে সেখানে সেই বৃষ্টির পানি জমা থেকে সেই বৃষ্টির পানিতে কিন্তু মশা জন্ম নেয়, এমনটাও আমরা দেখেছি। এমনকি সিটি কর্পোরেশনের গাড়িতে করে যেখানে সেখানে ময়লা ফেলেছে, যদিও সেগুলো নির্দিষ্ট সিটি কর্পোরেশনের জায়গা নয়, তারপরেও কিন্তু তারা সেখানে ময়লাগুলো ফেলতেছে। তো এভাবেও প্রতিনিয়ত রংপুরের মানুষ শুধু বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু যখন আন্দোলন সংগ্রাম জীবন দেওয়ার দরকার হয়, সর্বপ্রথম কিন্তু রংপুরের মানুষ এগিয়ে আসে। যেমনটি আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ বেরোবির শিক্ষার্থীদের কিন্তু জীবন দিয়ে এই জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি কিন্তু অন্যতম একটি স্পিড যুগিয়েছিল। তারপরে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের এই মহানায়কের এলাকায় সেরকম কোনো অবকাঠামো দেখতে পাচ্ছি না আমরা। তবে কবে নাগাদ এই উন্নয়নের মুখ দেখবে রংপুর অঞ্চলের মানুষ, এটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না এবং আমরা বলতে পারতেছি না। যাই হোক, দেখা যাক এটি সরকারের কোনো ব্যক্তিগত আক্রমণ নাকি বাজেটের সংকট ছিল। ধন্যবাদ।